প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ফের বৈঠক সোমবার, জানিয়েছেন সালাউদ্দিন। সরকারকে নির্বাচন নিয়ে ব্ল্যাকমেইল না করার আহ্বান মির্জা আব্বাসের। বিএনপি বা কারোর সাথে এনসিপির আসন ভাগাভাগির সমঝোতার তথ্য ভিত্তিহীন, বলেছেন হাসনাত। তরুণ নেতৃত্বকে দুর্নীতিতে না জড়ানোর আহ্বান। শেখ হাসিনার জুলাই গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাল, সরাসরি সম্প্রচার হবে বিচার কাজ। আপিলে হবে জামায়াতের নিবন্ধনের ফয়সালা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশকে বিশৃঙ্খলা পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক সরকার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা দেশবাসীর দাবি। আহমেদ সারোয়ারের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনের কথা শুনলে অনেকের গায়ে জ্বালা ধরে। নির্বাচন নিয়ে বিরুদ্ধে বলার অধিকার যেমন অনেকের আছে, তেমনি পক্ষে বলার অধিকারও আছে বিএনপির। এই নির্বাচন নিয়ে যাদেরকে ব্ল্যাকমেইল করা যাবে না, করা ঠিক হবে না। আমার যে সমস্ত ভাইয়েরা, অন্য রাজনৈতিক দলের ভাইয়েরা, আমি জানি আশঙ্কায় আছেন, আপনারা অনেক ভয় আছেন বিএনপি বোধহয় ক্ষমতায় আসবে। আপনাদেরকে বলবো যে আপনাদের ভয়ের কিছু নাই, নির্বাচন করেন, যদি জনগণ আপনাদেরকে ভোট দেয় আপনাদেরকে আমরা মেনে নেব, কোনো অসুবিধা নাই। তবে যে কোনো মূল্যেই হোক দেশে একটা রাজনৈতিক নির্বাচিত সরকার আসা উচিত। আসলে পরে এই দেশের মানুষ কিছুটা নিরাপত্তা পাবে, দেশের বিশৃঙ্খল অবস্থা এটা ঠিক হয়ে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেন সেজন্য নির্যাতিত হয়েছেন, কারাবাসে আয়নাঘরে জীবন কাটিয়েছেন ১৭ বছর, তাদেরকে দেশবিরোধী বানানো হচ্ছে। তিনি বলেন, দেশে যদি কোনো সংস্কার হয়ে থাকে তা বিএনপির হাত ধরে হয়েছে। আপনারা কেন মনে করেন এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে যেটা পরিচিত, তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে আপনারা বেকার করে দিবেন? সেটা আমাদেরকে কেন মানতে বলেন? তারা এই সমস্ত আরো কিছু কিছু অভিনব সংস্কার প্রস্তাব নিজেরা দিয়েছে। মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে। তাহলে তো এটা বাকশাল হয়ে গেল। আগামী ২ তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, বাংলাদেশের মানুষের দাবি, আমাদের দাবি। যদি ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি যুক্তিও তাদের থাকে, সেটা যেন তারা প্রকাশ করে। এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেছে শাহজাহানপুর থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন। জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন। এছাড়া গ্যান্ডারিয়া থানা বিএনপি আয়োজিত দোয়া ও তবরক বিতরণ অনুষ্ঠানে বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু সরকারের প্রতি ইশরাক হোসেনকে দ্রুত মেয়রের শপথ গ্রহণ এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা। যেন ও প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন স্রেফ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয়, এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি বা অন্য কোনো দলের সাথে এনসিপির আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগ করেন, এনসিপি সম্পর্কে ভিত্তিহীন ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে, যে দল গোছানোর স্বার্থে এনসিপি নির্বাচন পেছাতে চায়, অথচ আত্মপ্রকাশের পর থেকেই এনসিপি বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে। তিনি আরও উল্লেখ করেন, প্রশাসনিক সংস্কার সহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব, তবে সংস্কার ছাড়া আয়োজিত নির্বাচন একচেটিয়া ও একপেশে হওয়ার সম্ভাবনা প্রবল। জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের মধ্যে দিয়ে সুষ্ঠু গণপরিষদ ও আইনসভার নির্বাচন আয়োজন করতে হবে বলেও মন্তব্য তার। তরুণ নেতৃত্বকে আর্থিক অনিয়ম ও দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে রোড টু গ্রিন ম্যানিফেস্টো শীর্ষক কর্মশালা উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তরুণদের লোভ ও ক্ষমতার মোহ থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করতে হবে। একসময় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন তিনি। জানান, বিশ্ব ব্যাংক বাংলাদেশকে 250 যানবাহন কেনার সহায়তা দেবে। বন্ধ হবে ফিটনেসবিহীন গণপরিবহন। ঢাকার আশেপাশে ইটভাটা বন্ধ করে দেওয়ার কথাও জানান পরিবেশ উপদেষ্টা। আপনি এভাবে পানি ব্যবস্থাপনা করবেন দিতে চায় না, তারা অংশগ্রহণ করতে চায়। নিজের কাছে নিজে সৎ থাকবেন। তরুণ নেতৃত্বের ব্যাপারে যেন আর্থিক অসততার অভিযোগ কেউ তুলতে না পারে। আমাদের কিন্তু একজন রাষ্ট্রপতি ছিলেন, তার বিরুদ্ধে যত রকম সমালোচনা আপনি করেন, একটা টাকা নিয়েছে, আত্মীয় স্বজনকে ফেভার করেছে, এইরকম কথা কিন্তু শত্রুও বলতে পারবে না। শত্রুও বলতে পারবে, রাজনৈতিক সমালোচনা হতেই পারে, ওটা বিষয় না। কাজে সৎ থাকবেন। সৎ থাকলে 50% সমস্যার ওইখানেই সমাধান হয়ে যায়। আমি তো জানি কয়েকদিন পরে আপনাকে কেন ডায়াসে উঠাইলো, ওকে কেন উঠাইলো না, এই নিয়ে আপনারা ঝগড়া করবেন। যদি নতুন বাংলাদেশ গড়তে চান, চেয়ারের জন্য মোহ করে করবেন না। আত্মত্যাগ না থাকলে, আত্মত্যাগ না করে কোন নেতা ইতিহাসে নাম করে নিয়েছে আমাকে বলেন। স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য নানা ফন্দি ফিকির খুঁজতেন, একইভাবে বর্তমান সরকার করিডোরের কথা বলে সেভাবে কিছু চায় কিনা তা চিন্তা করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। নির্বাচনের রোডম্যাপ না দিয়ে সংস্কার নামে কালক্ষেপণ দেশের মানুষ মানবে না বলেও মনে করেন তারা। জনগণের ম্যান্ডেট ছাড়া মানবিক করিডোর দিয়ে দেশের নিরাপত্তা হুমকির মুখে ফেলে দেওয়ার চক্রান্তের তীব্র সমালোচনা করেন কেউ কেউ। রাজধানীর সেদাত মিলনায়তনে করিডোর নিয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করে সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস। মানবিক করিডোরের নামে অন্তর্বর্তীকালীন সরকারের লুকোচুরি সমালোচনা করেন বক্তারা। তাদের মতে এসব সিদ্ধান্ত একমাত্র নির্বাচিত সরকারের কাছ থেকেই আসা উচিত। তাই নির্বাচনের প্রসঙ্গ এড়িয়ে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর চক্রান্ত চলছে বলেও মনে করেন তারা। গণতন্ত্র সংস্কার এবং জুলাই হত্যার বিচারকে মুখোমুখি দাঁড় না করানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। বলেন, গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেললে তা মেনে নেওয়া হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীর ডেমরায় থানা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। সেখানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের দল গণতন্ত্রের পথে হাঁটবে, এটাই স্বাভাবিক। যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে লড়াই করতে পিছু পা হবে না বিএনপি। এর আগে রাজধানীর রায় সাহেব বাজার এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন ইশরাক হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। সভায় ইশরাক হোসেন বলেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ হবে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই হত্যার বিচার এবং সংস্কার কোনো কিছুই দৃশ্যমান করতে পারেনি। সংস্কারের কথা বলে গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করলে ভবিষ্যৎ ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন। 15 বছর বিএনপি আন্দোলন করে গিয়েছে। কেন আন্দোলন করেছে? আমাদের 4-5 হাজার নেতাকর্মী জীবন দিয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়ে গিয়েছে। এমনি এমনি তো আমরা এত ত্যাগ আমরা করি না, আমরা এই ত্যাগ করেছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। অতএব এই গণতন্ত্র নিয়ে যদি ছিনিমিনি খেলা হয়, সেটাকে ভবিষ্যতে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। বাংলাদেশে বিচারও চলবে, গণহত্যার সংস্কারও চলবে, কিন্তু সেটার সাথে নির্বাচনকে, গণতন্ত্রকে সাংঘর্ষিক করা যাবে না, মুখোমুখি করা যাবে না। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এই কথা বলেন তিনি। এছাড়া ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে আদালতের রবিবারের কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে জানান তিনি। এর আগে 12 মে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করে তদন্ত সংস্থা গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে প্রাথমিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে মানবতা বিরোধী অপরাধে উস্কানি এবং গণহত্যার সরাসরি নির্দেশনার অভিযোগ রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় 1500 জনকে হত্যা, 25,000 আহত করা, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া,
আহতদের হাসপাতালে নিতে বাধা দেয়া ও পোস্টমর্টেম করতে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তদন্ত সম্পন্ন প্রায় জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে যে সুখবরটা দিতে চাই, যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল। আপিল বিভাগের রবিবারের কার্যতালিকায় মামলাটি রায় ঘোষণার জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে 1 নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে। 2013 সালের 1 অগস্ট এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ জামায়াতকে দেয়া নির্বাচন কমিশনের নিবন্ধন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ ঘোষণা করে রায় দেন। এর বিরুদ্ধে জামায়াত আপিল করলে 2023 সালের 19 নভেম্বর আপিল বিভাগ জামায়াতের আপিল খারিজ করে দেন। পরে 2024 সালের 1 অগস্ট সরকার জামায়াতে ইসলামী সহ তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 28 অগস্ট সরকার সেই নিষিদ্ধ আদেশ প্রত্যাহার করে। এরপর জামায়াত আপিল বিভাগে নিবন্ধন মামলাটি পুনরায় শুনানির জন্য আবেদন করলে 22 অক্টোবর বিলম্ব মার্জনা করে আপিলটি পুনরুজ্জীবিত করা হয়। প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের সুব্যবস্থাপনা না করে সরকার গতানুগতিক বাজেট দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রাক বাজেট ছায়া সংসদে যোগ দিয়ে একথা বলেন তিনি। আরও বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন খাতের ঘাটতি পূরণ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে ব্যাংক খাত দুর্বল হচ্ছে বলেও মনে করেন তিনি। এছাড়া পাচার করা, লুট করা ও কর খেলাপির অর্থ একত্র করে বাজেটে অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিশিষ্ট এই অর্থনীতিবিদ। কর জালের পরিধি বাড়িয়ে করদাতা ও কর খেলাপিদের অসমতা দূর করা সহ আসন্ন বাজেটকে জনমুখী করা, রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে 10 দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী হিরণ। বাজেটে কর্মসূচি কমিয়ে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়তে পারে। এবারে 100টির মতো কর্মসূচিতে থাকছে প্রায় 96,000 কোটি টাকার বরাদ্দ। বাড়ছে উপকারভোগীর সংখ্যা ও মাসিক ভাতার পরিমাণও। করা হতে পারে ডিজিটালাইজেশন। এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে বিবেচনায় নিয়ে অর্থনীতিবিদরা বলছেন, অসচ্ছলদের সামনে রেখে এসব কর্মসূচি যেন আর রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার না হয়। একই সাথে আইএমএফের পরামর্শে কৃষিতে ভর্তুকি বন্ধ না করারও পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। স্বামীহারা রেহানা আক্তার জীবনের শেষ বেলাতে অন্যের উপরই নির্ভরশীল তিনি। এমন অসহায় নারীদের জন্য রয়েছে সরকারের বেশ কিছু কর্মসূচি। তার কাছে প্রশ্ন ছিল, সামাজিক সুরক্ষা খাত থেকে তেমন কোনো সুবিধা পান কিনা। সরকার থেকে যে বয়স্ক ভাতা দেয় সেটা কি পান? না, সরকার থেকে বয়স্ক ভাতা পাই না, কোনো সাহায্য পাই না। আমার তো কোনো কামাই সুদ নাই, যা স্বামী নেই, স্বামী তো মারা গেছে 3 বছর ধরে। দেশে 26টি মন্ত্রণালয়ের অধীনে চালু আছে 140টি কর্মসূচি। এজন্য চলতি অর্থবছরে বরাদ্দও ছিল 1,36,026 কোটি টাকা, যা মোট বাজেটের 17.06%। তবে এত বেশি সংখ্যক কর্মসূচি থাকার পরেও প্রকৃত সুবিধাভোগীদের অনেকেই থেকে যেতেন কর্মসূচির আড়ালে। দরিদ্রদের ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হতো বলে মনে করেন অর্থনীতিবিদরা। একই সাথে আইএমএফের পরামর্শে কৃষিতে ভর্তুকি না কমানোর সুপারিশও করেন তারা। যারা পাওয়ার কথা তারা পাচ্ছে না, এবং যে লোকজনগুলোকে এই নেটের ভিতরে আনা হচ্ছে, এটা হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করা হচ্ছে। দারিদ্র্য যে দূরীকরণ করব, তাদের জীবনমান উন্নয়ন করব, সেটা কিন্তু এই উদ্দেশ্য পূরণ হচ্ছে না। এটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির একটা অন্যতম ব্যর্থতা। আইএমএফের কথা মতন যদি আমি আবার কৃষিখাতে যদি আমি সাবসিডিটা আবার উঠাই দিই, তাহলে আবার অর্থনীতি আবার সংকটের ভিতরে পড়ে যাবে। কারণ বিশ্বব্যাংক এবং আইএমএফের সব শর্তই বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। আসছে 2 জুন ঘোষণা করা হচ্ছে 2025-26 অর্থ বছরের বাজেট। সরকারে ভিন্ন কাঠামো, প্রেক্ষাপটও ভিন্ন। নেই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের তাগিদ।
আর তাই সামাজিক সুরক্ষা খাতও সাজানো হচ্ছে ঢেলে, যেখানে কর্মসূচি নামিয়ে আনা হয়েছে 100টির নিচে। বরাদ্দ থাকছে 95,908 কোটি টাকা। বরাদ্দ বাড়ছে সুবিধাভোগীর আওতাও। অর্থনীতিবিদরা একে ইতিবাচক হিসেবে দেখলেও বরাদ্দ ও প্রাপ্তি নিশ্চিতে আরও জবাবদিহিতা বাড়ানোর তাগিদ তাদের। সামাজিক নিরাপত্তা বলের মধ্যে যারা আছেন তাদের সংখ্যা বৃদ্ধি করা হবে, সেটা শুধু না, তারা যাতে ঠিকভাবে এটা পেতে পারেন সেটাও করা, এবং এই প্রোগ্রামগুলো যেভাবে বাস্তবায়িত হয় সে বাস্তবায়নটা যাতে আরও মোর এফেক্টিভলি এফিশিয়েন্টলি করা যায়। এবার বাজেটে নেওয়া হচ্ছে অতি দরিদ্রদের জন্য 52,366 কোটি টাকার 38টি বিশেষ কর্মসূচি। প্রতি বছর সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ এবং এর উপকারভোগীর সংখ্যা খাতা কলমে বাড়ানো হলেও অবহেলিতই থেকে যান এসব সুবিধাবঞ্চিত মানুষেরা। তাই সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে অবশ্যই কল্যাণ রাষ্ট্র গঠনের তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নোয়াখালীর ভাসানচর থেকে 39 যাত্রী নিয়ে জনতা ঘাটের উদ্দেশ্যে যাওয়ার পথে যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে 5 জন। শনিবার বিকেলে হাতিয়ার মেঘনা নদীর করিমবাজার এলাকায় এ ঘটনা হয়। ভাসানচর থেকে 3 জন পুলিশ সদস্য, 6 জন রোহিঙ্গা রোগী, 4 জন আনসার সদস্য ও 22 জন বিভিন্ন এনজিও কর্মী সহ 39 জন যাত্রী নিয়ে ট্রলারটি ছাড়ে। এ সময় ঝোড়ো আবহাওয়া ও নদীর বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের 33 যাত্রীকে উদ্ধার করা গেলেও এখনো 5 জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে আটক করা হলো গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরুল হুদাকে। সকালে মিরপুর 1-এর চিড়িয়াখানা রোডের একটি বাসা থেকে তাকে শাহ আলী থানা পুলিশ আটক করে। তবে বিক্ষোভকারীদের দাবি, ভবনটিতে রংপুরে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি নাসিমা জামান ববি এবং তার স্বামী জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সিরাজুল ইসলাম অবস্থান করছিলেন। কিন্তু এমন তথ্যে গত রাত থেকে বাসাটি ঘিরে ফেলে আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের দাবি, পুলিশের গাফিলতিতে তারা পালিয়ে গেছে। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ মাসে সব রাজনৈতিক দলের মতামত নিয়ে জুলাইয়ে প্রকাশ করা হবে প্রতিবেদন। সকালে রংপুরের স্থানীয় ওডিআরএস মিলনায়তনে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনারে এইসব কথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার বলেন, সাংবিধানিক আইন প্রণয়নে আওয়ামী লীগ আগে থেকেই হয়েছিল স্বৈরাচারী। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলের প্রধান ও সংসদ নেতা হওয়ায় ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল, আর এতেই হয়ে উঠেছিল শেখ হাসিনা শক্তিশালী শাসক। নির্বাচন কমিশন সহ পূর্ণাঙ্গ সংস্কার হলে জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ সহ সব আত্মদানকারীদের ঋণ শোধ হবে। তা না হলে আবারও ফিরে আসবে স্বৈরাচার। মহানগর সুজন সভাপতি ফখরুল আলমের সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। প্রশাসক হিসেবে ব্যর্থ হওয়ায় আইসিসির সাথে যোগাযোগ করে ফারুক আহমেদকে বিসিবির সভাপতির পদ থেকে সরানো হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া। তিনি বলেন, ফারুক আহমেদকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। তিনি নিজ থেকে সরে গেলে পরিস্থিতি এতটা ঘোলাটে হতো না। ক্রিকেট সংশ্লিষ্ট 10 জন মানুষের সাথে কথা বলেছি, যাদেরকে আমার মনে হয়েছে অংশীজন, তাদের মতামতের ভিত্তিতে তখন ফারুক ভাইকে আমরা এনেছিলাম। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় আমরা দেখেছি যে সেভাবে কাজ হয়নি এবং বাংলাদেশের ক্রিকেট তার ঐতিহাসিকভাবে তলানিতে চলে যাচ্ছে। তো এটা একটা কনসার্ন, এটা একটা ন্যাশনাল কনসার্ন। তো এই জায়গা থেকে আমরা ক্রিকেটের উন্নতির জন্য ফ্যাক্টগুলোকে বিবেচনায় নিয়ে আবার আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি যে বিপিএলে অনেকগুলো অনিয়ম এবং দায়িত্ব অবহেলার কারণে বিপিএলে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারাই রিপোর্ট করেছেন, সেগুলোতে মোটামুটি ফারুক ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এবং এর বাইরেও আপনারা দেখেছেন যে বিসিবির 9 জন পরিচালকের মধ্যে 8 জনই একটা অনাস্থা প্রস্তাব আমাদের এনএসসিকে পাঠিয়েছে। আমরা তার পরিচালক মনোনয়নটা তো সরিয়ে নিয়েছি এবং এর এই প্রক্রিয়া হিসেবে এর আফটার ইফেক্ট হিসেবেই ওনার প্রেসিডেন্ট পদটি চলে গিয়েছে এবং আমরা আরেকজনকে পরিচালক মনোনয়ন দিয়েছি। এবং বোর্ডের যারা আছেন তারা নিয়ম অনুসারে আইসিসির যে গাইডলাইন আছে, যে কনস্টিটিউশন আছে আমাদের ক্রিকেট বোর্ডের, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আরেকজনকে প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট করেছে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে।
প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ফের বৈঠক সোমবার, জানিয়েছেন সালাউদ্দিন। সরকারকে নির্বাচন নিয়ে ব্ল্যাকমেল না করার আহ্বান মির্জা আব্বাসের। বিএনপি বা কারোর সাথে এনসিপির আসন ভাগাভাগির সমঝোতার তথ্য ভিত্তিহীন, বলেছেন হাসনাত। তরুণ নেতৃত্বকে দুর্নীতিতে না জড়ানোর আহ্বান রিজওয়ানার। শেখ হাসিনার জুলাই গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাল, সরাসরি সম্প্রচার হবে বিচার কাজ, আপিলে হবে জামায়াতের নিবন্ধনের ফয়সালা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলাদেশি সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ সবাইকে।